নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জনগণমনয় আজ যেদিকে আমরা নজর রাখবো দুটি গুরুত্বপূর্ণ বিষয়। উপলক্ষ জন্মদিন আর সে উপলক্ষে মিষ্টিমুখ। শুভেন্দু অধিকারী মিষ্টিমুখ করালেন দিলীপ ঘোষকে। সম্পর্ক এবং তারই সঙ্গে রাজনৈতিক জল্পনা কথায় দাঁড়িয়ে রয়েছে। এই নিয়ে যেমন আলোচনা করবো, তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠনের বিভিন্ন পদে এবং তারই সঙ্গে বিভিন্ন জায়গায় যে প্রশাসনের উচ্চ পদে রয়েছেন তাদেরকে SMS মারফত বার্তা এবং জানতে চাওয়া হলো 2024 লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কে কি কাজ করেছেন। সুতরাং এক্ষেত্রেও কিন্তু জল্পনা শুধু নয়, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কি উঠে আসছে, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তারই সঙ্গে আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয় বিশ্বাস এবং রয়েছেন অর্চনা মজুমদার, রয়েছেন আমাদের সঙ্গে চন্দন চট্টোপাধ্যায় CPIM এর তরফ থেকে, রয়েছেন পঙ্কজ রায় অধ্যাপক এবং অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আসার আগে প্রথমেই যেদিকে নজর রাখবো মিষ্টি মুখ, আর এই মিষ্টি মুখকে কেন্দ্র করেই কিন্তু জল্পনায় উদয় হচ্ছে। কোন দিকে নজর? প্রথমেই সেদিকে। এমনিতেই তারা একই দলের, কিন্তু দলীয় সমীকরণেই তাদের অবস্থান ভিন্ন মেরুতে। একজন উত্তরের হলে আর একজন দক্ষিণের বাসিন্দা। জন্মদিন উপলক্ষে অবশ্য এক ফ্রেমে দেখা গেল দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার বিজেপি নেতা দিলীপ ঘোষের জন্মদিন। সূত্রের খবর, প্রাক্তন রাজ্য সভাপতিকে সকাল সকাল শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। বিধানসভায় আসার জন্য অনুরোধও করেন। বিরোধী দলনেতার ডাকেই দুপুরে বিধানসভায় যান দিলীপ। শুভেন্দুর ঘরে তাকে ফুল উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। দিলীপকে মিষ্টিমুখ করান শুভেন্দু। দিলীপও মিষ্টি তুলে দেন শুভেন্দুর মুখে। বিজেপি সূত্রে খবর, 24-এর মহাসংগ্রামে প্রার্থী বাছাই থেকে ভোট কৌশল দলের সবটাই ছিল শুভেন্দুর হাতে। এই ভোটে দিলীপের আসন বদল নিয়ে জল্পনা কম হয়নি। 5 বছর আগে মেদিনীপুর থেকে জেতা দিলীপকে এবার বর্ধমান দুর্গাপুর থেকে টিকিট দেয় দল। ভোটে জিততে না পেরে অসন্তোষ লুকিয়ে রাখেননি প্রাক্তন রাজ্য সভাপতি। সামনে আনেন কাঠিবাজি তত্ত্ব। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। সেই দিলীপের মুখেই এদিন সন্দেশ পুরে দিলেন শুভেন্দু। আমাকে ডেকেছিলেন, সম্মান দিলেন, মিষ্টি খেলাম একসঙ্গে সবাই, ব্যাস আনন্দপুরে দেখা হলো। আপনি দিলেন অগ্নিমিত্র ফল, ফুল দিয়েছেন, শাল দিয়েছেন। চলো, মানে এই অনুভূতিটা কিরকম দিলীপ? দারুণ দারুণ। রাজ্যভাগের বিরোধিতার প্রশ্নেও দিলীপের গলায় শুভেন্দুর সুর। বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে। যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান, রাজনীতি করতে চান, তাদের সম্বন্ধে সাবধান থাকা উচিত। যদিও কটাক্ষের সুরে তৃণমূল বলছে সবটাই দিলীপ বিরোধী শিবিরের ড্যামেজ কন্ট্রোলের কৌশল। দিলীপ ঘোষকে কোণঠাসা এবং অপমান করতে গিয়ে বিজেপির যে নেতারা আদি বিজেপি কর্মীদের কাছে, বিজেপির গ্রাসরুটের কাছে অপ্রিয় হয়ে ভিলেন হয়ে আছে, তারা দিলীপবাবুর পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে। যে মিষ্টিটা খাওয়ালো, দেখতে মনে হয়েছে মিষ্টি, দিলীপবাবুকে জিজ্ঞেস করুন, ওনার কিন্তু অত মিষ্টি লাগেনি। প্রতিপক্ষের কটাক্ষ সত্ত্বেও ঘোষবাবুর জন্মদিনের দৃশ্য নিয়ে অবশ্য জল্পনা থামছে না। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই নিয়ে আমরা আলোচনায় চলে আসবো। প্রথমে অর্চনাদির কাছে আসবো। অর্চনাদি, আমরা যে প্রতিবেদনটা দেখালাম তার শেষে কুণালদা বলছেন যে মিষ্টিটা খাওয়ানো হলো সেই মিষ্টিটা অত মিষ্টি নয়, কি বলবেন? প্রথমেই বলি, তৃণমূল কংগ্রেস দলের মধ্যে কুণাল ঘোষের অবস্থা যে খুব ভালো সেটা আপনারা সবাই জানেন। ভেবেছিলেন রাজ্যসভা পেলেন, হবে না। উত্তর কলকাতার টিকিট চাইলেন, নিয়ে গেল সুদীপবাবু। নিদেন পক্ষে বাই ইলেকশনে মানিকতলা চাইলেন, সেটাও সুপ্তি পাণ্ডে নিয়ে নিলেন। তো তার এখন সকালে একটা কথা বলেন, বিকেলে এসে আরেকটা কথা বলেন। কখনো মমতা ব্যানার্জিকে সবচেয়ে বড় সারদা বেনিফিশিয়ারি বলেন, আবার মমতা ব্যানার্জিকে 10-20 লিটার তেল ঢালতে তিনি 1 সেকেন্ড দেরি করেন। সুতরাং তার অবস্থা, তার দলের মধ্যে কুণাল ঘোষের অবস্থা, যে অবস্থান, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন আমার একার না, প্রত্যেকের মনে আছে। এবার মিষ্টি খাওয়া নিয়ে, কারো জন্মদিন হবে, কাউকে উইশ করবে, মিষ্টি খাওয়াবে,
তার মধ্যে রাজনীতি ঢোকানোর আমি অন্তত ব্যক্তিগতভাবে পক্ষপাতী নই। আমি মনে করি না যে মিষ্টি খাওয়াতেই পারে, জন্মদিন হতে পারে, নিম্ন রুচির রাজনীতির পরিচায়ক এটা প্রথম কথা। তারপরে দেখুন এই যে এর সঙ্গে ওর এটা তৃণমূল নয় যে 21শে জুলাইয়ের মঞ্চে ভাইপো থাকবে না, তার ছবি থাকবে না, আবার একদিন দুদিন আগে তৈরি হয়ে গেল। এটা সেরকম নয় যে বাবুনের সঙ্গে মমতা ব্যানার্জির ঝগড়া, পিসির সঙ্গে অভিষেকের ঝগড়া, সেটা নয়। এই যে প্রেরোগেটিভ মিডিয়া তৈরি করছে যে শুভেন্দুর সঙ্গে সুকান্ত, সুকান্তের সঙ্গে দিলীপ, আমরা 5ই জুন দিলীপ ঘোষের বক্তব্য তুলে ধরলাম। আমি আবার বলছি বিজেপি হলো পৃথিবীর সবচেয়ে বড় পরিবার, দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে আমরা একটা সময় আমাদের ট্যাগলাইন ছিল মোদিকা পরিবার, আমরা এখন অন্য ট্যাগলাইনে চলে এসেছি, টাইম টু টাইম চেঞ্জ হয়। সুতরাং আমরা মনে করি আমরা যে রাষ্ট্রবাদী দল করি, আমরা যে দেশ নির্মাণের কথা বলি এবং যে আদর্শ নিয়ে চলি, সেখানে একটা এত বড় পরিবার রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি একটা হোঁচট খাবেন না, কি একটা গাড্ডা পড়বেন না, চিন্তা করাটাই মূল্যহীন। এটা যাওয়ার পথে আসার পথে এটা হতেই পারে। এটা নিয়ে এত কিছু যে আবার হঠাৎ এটা ড্যামেজ কন্ট্রোল, এই ধরনের রাজনীতির আমরা একেবারেই বিরুদ্ধে। এবং আমি আরেকটা কথা বলছি, এটা নিয়ে কারো বোধহয় জ্বালা হচ্ছে, একটা রাজনৈতিক দলের জ্বালা হচ্ছে যে এই জিনিসগুলোকে যদি মিটিয়ে নেওয়া না যায়, এরা যদি দিলীপ, সুকান্ত এবং শুভেন্দু এবং বাকিরা যদি একত্রে কাজ করতে লাগে, অশনি সংকেত দেখছে তারা। কার জ্বালা হচ্ছে অর্চনাদি? অশনি সংকেত রাজনৈতিক দল। আসবো আলোচনায়। পঙ্কজদা, মানে পরপর প্রশ্ন জুইয়ের কাছে চলে যাচ্ছে, কারণ ইতিমধ্যেই মানে সাংগঠনিক দিক থেকে তৃণমূলের কি অবস্থান এই প্রসঙ্গ তুলেছে। আমি আসবো, কিন্তু পঙ্কজদার কাছে একটুখানি জেনে নিই। পঙ্কজদা, এই যে মিষ্টি মুখের কথা চলে আসছে, মানে বাঙালি জীবনে এটা খুব স্বাভাবিক অবশ্য, কিন্তু কোথাও কি মনে হয় না রাজনৈতিক সমীকরণে দলের অন্তরের ক্ষেত্রেই নরম? না, নরম বা গরমের কোনো বিষয়টাই এখানে আসে না, মানে স্বাভাবিক একটা সৌজন্য, এবং সেটা মিষ্টিমুখ হয়েছে এমন ভাবে মিডিয়া এটাকে অন্তর্বর্তী সময় প্রচার করছে। বিশেষ করে আমি কুণালবাবুর বক্তব্য শুনছিলাম, আমার সত্যি জানতে ইচ্ছা করে যে কুণালবাবু লোকসভার পরে আর এই বাই ইলেকশনের অন্তর্বর্তী সময় হঠাৎ পদত্যাগ করলেন, আবার ফিরে এলেন, তো সেটা তার বিষয়। তিনি হঠাৎ মিষ্টি কম পাচ্ছেন কি বেশি পাচ্ছেন, যদি কারো সুগার না থাকে তাহলে একটু বেশি মিষ্টি খাবেন, যার সুগার থাকবে তিনি তো একটু সুগার ফ্রি খাবেন। সেটা উনি মেপে দেখেছেন কি না আমি জানি না, ওই মিষ্টিটা উনিও খেয়েছেন কিনা, নিশ্চয়ই শুভেচ্ছা জানিয়েছেন। তো জন্মদিনের শুভেচ্ছা, এটা নিয়ে মনে হয় এত বেশি রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। জুই? হ্যাঁ, প্রথমেই আমি বলি যে আমি শুনলাম দুজনের বক্তব্য, আমাকে একটু বলতে দিতে হবে। আজকে দিলীপদার জন্মদিন, সেজন্য নিশ্চয়ই রাজনৈতিক সৌজন্যতা থাকবে এবং আমরাও শুভেচ্ছা জানাই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাই দিলীপদার জন্মদিনে, এবং কুণাল ঘোষ সকালবেলায় আমাদের তরফ থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় কথা, আজকে আমি বলি যে এমন আজকে এই জন্মদিনটা পালন করা গেল কারণ আজ সকাল থেকে ভারতবর্ষের কোনো প্রান্তে কোনো রেলওয়ের দুর্ঘটনা ঘটেনি, তাই বোধহয় আজ এত ঘটা করে বিধানসভায় এই জন্মদিনটা পালন করা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জন্মদিনে জানি অনেকেই মিষ্টি দেন, ফুল দেন, অনেকে অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, নানা রকম গিফট দেন, কিন্তু সেগুলো যখন ক্যামেরার সামনে করতে হয়, সেগুলো যখন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে করতে হয়, তার মানে আমার ছবি তোলাটা ওখানে মুখ্য উদ্দেশ্য, এবং সেখানে আমার ওই অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে ফেলার একটা প্রলেপ, সেই একটা দুর্বল চিত্রনাট্য আজকে তৈরি হয়েছে, সেই যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে দুজনের মধ্যে মিটিয়ে ফেলার। আমরা যে ভিডিও একটু আগেই আপনারা দেখালেন, 5 জুন দিলীপ ঘোষ বলছেন যে তাকে কাঠিবাজির জন্য তাকে সরে যেতে হয়েছে মেদিনীপুর থেকে এবং তিনি টিকিট পাননি। আজকে সেই দিলীপ ঘোষ বিধানসভায় আসছেন, তাকে কেক কাটা হচ্ছে বা মিষ্টি খাওয়ানো হচ্ছে, তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু আমাদের বক্তব্য হলো যে এখানে বিজেপি যে কলহ, সেই কলহ যাতে আর বারবার, যেটা ভোটের পর থেকে যেটা বারবার বাইরে চলে আসছে, এই খারাপ রেজাল্ট হওয়ার পর থেকে, বিশেষ করে এই 12টা সিটে যবে থেকে নেমে গেছে তবে থেকে যে কলহ, সুকান্ত মজুমদার কখনো বলছেন আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদা পর্ষদের দরকার, কখনো আবার তারই দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন না দরকার নেই বাংলা এক, আজকে দিলীপ ঘোষ আবার তারই বিবৃতি দিলেন তার সমর্থনে। তো আজকে আমরা দেখছি যখন রাইটার্স অভিযান হলো তখনও এই নেতাদের মধ্যে পার্থক্য ছিল, সুকান্ত মজুমদার বলছেন শেষ হয়ে গেছে, সেখানে শুভেন্দু অধিকারীরা বলছেন শেষ হয়নি রাইটার্স অভিযান। এইরকম অন্তর্দ্বন্দ্ব বারবার চলে আসছে সামনে। আজকে সেই অন্তর্দ্বন্দ্ব বিজেপির সদর দপ্তরে তার আমরা দেখেছি, তার যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টসে আজকে আমরা
দেখেছি তার যে ছবি, সেই ছবিতেও সাধারণ কর্মীরা এসে পদাঘাত করছেন। এই অন্তর্দ্বন্দ্বের ছবি তো আপনারাই দেখাচ্ছেন বারবার, সেটাই আজকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা মাত্র হলো। তবে জনগণ সব বোঝেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সংগঠনের কাজ করুন, শুভেচ্ছা রইল। নিশ্চয়ই বিজেপি ভালো করে সংগঠন করুক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা দিলীপ ঘোষের জন্মদিনে। অমিতাভ বাবু প্লিজ, অর্চনাদি, অমিতাভ বাবু কোথাও কি অন্তর্দ্বন্দ্ব মেটানোর চেষ্টা এবং সে কারণে প্রকাশ্যে এই মিষ্টি মুখের বিষয়, নাকি স্বাভাবিক পদ্ধতি বলে মনে হয়? আচ্ছা, যদি বিষয়টা এমন হয় অন্তর্দ্বন্দ্ব মেটানোর চেষ্টা, তাতেই বা আমাদের কি, সাধারণ জনগণের কি? আর যদি এটা শুধু দেখানোর ব্যাপারও হয়, তাতেই বা সাধারণ জনগণের কি যায় আসে? একজন রাজনৈতিক নেতার জন্মদিন পালন করা হবে, সেটা তাদের দলীয় অফিসে হলে সবচেয়ে ভালো হতো। বিধানসভার ভেতরে হচ্ছে, আমি জানি না বিধানসভাটাকে তারা কিভাবে দেখছেন, কি চোখে দেখছেন, কিন্তু এখানে সম্পূর্ণ তৃতীয় ব্যক্তি হিসেবে কুণাল ঘোষের মন্তব্যটি বেশ কি বলবো, চিত্তাকর্ষক। আমরা ওই গুপি গাইন বাঘাবাইন চলচ্চিত্রের শেষে সকলের মনে থাকবে যে যখন ওই রাজার রাজকন্যে একটি কার বিয়ে হবে, গুপির সঙ্গে না বাঘার সঙ্গে, তখন অন্য রাজা এসে বললেন, রাজকন্যা কি কম পড়িয়াছে? তাহলে তার কাছে একটি রাজকন্যা আছে, তিনি বিয়ের জন্য প্রস্তাব করতে পারেন। তা কুণালবাবু যখন বলছেন ওই মিষ্টিটাতে মিষ্টি কম ছিল, তাহলে বোধহয় কিঞ্চিত মিষ্টি ঢালবার স্বাদ তারই রয়েছে। এবং যখন দেখেছি যে দিলীপবাবু তার টিকিট পাওয়া বা হেরে যাওয়া ইত্যাদি নিয়ে দলের প্রতি খানিকটা বিক্ষুব্ধ মন্তব্য করেছেন, সেই সময় দিলীপবাবুকে বর্ষিয়ান রাজনৈতিক ইত্যাদি বলে বিপুল সমর্থন জানিয়েছিলেন যে মানুষটি, তিনি কুণাল ঘোষ। ফলে বোঝাই যাচ্ছে এই ব্যাপারটাতে, মানে যেহেতু বিপক্ষ বা শত্রুপক্ষ, তাই তার ভেতরে বিভেদের খেলাটা খেলতে সেই কৌটিল্য বা চাণক্যের যে নীতি, তাকে ব্যবহার করতে চাইছেন এমন একজন, যিনি আদপে মানে কৌটিল্যের মতো মেধা রাখেন কিনা আমি জানি না, তবে নিঃসন্দেহে এটা বলতে পারি তার এই মন্তব্য, এই কথাবার্তাগুলোর কারণে রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের ভাবমূর্তি বেশ খানিকটা খর্ব হচ্ছে। কারণ কে কোন নেতা তার দলের কোনো বরিষ্ঠ নেতাকে মিষ্টি খাওয়াবেন কি খাওয়াবেন না, তাতে মিষ্টির পরিমাণ কি থাকবে, এটা কুণাল ঘোষের দেখবার ব্যাপার নয়। তো ফলে এই ধরনের অসৌজন্যমূলক মন্তব্যটাও বাংলার রাজনীতির পরিবেশকেই বরং দূষিত করে বলে আমি মনে করি। চন্দনদা, দেখুন, বিজেপির প্রতিনিধি তো সত্যি খুব একটা সত্যি কথা বললেন, যাওয়া আসার পথের পাশে তো এরকম ঘটনা ঘটেই থাকে। কিন্তু এটাও তো সত্যি যে এমনও দিনেই তারে বলা যায়, আজকে সারাদিন অবিশ্রান্ত বর্ষণের মধ্যে, এটা তো পরিষ্কার যে আমরা সহজভাবে বুঝি যে একটা 3 BHK ফ্ল্যাট, আরএসএস একটা রুমে থাকে, বিজেপি একটা রুমে থাকে, টিএমসি একটা রুমে থাকে। যখন তখন যে কোনো রুম থেকে যে কোনো ঘরে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আপনি পরপর উদাহরণ দেখতে পাবেন। ফলে এটা শুধু বিজেপির ঘটনা নয়, যেমন এক দক্ষ বাজিকর বাকিদের নাচায়, ঠিক একই রকমভাবে আরএসএস 98 সাল থেকে দুটো দলকে পরিচালনা করে যাচ্ছে। একদিকে দেখুন, এই বিধানসভাতেই বিশ্বজিৎ দাস বিজেপির এমএলএ ছিলেন কি? বিজেপির এমএলএ ছিলেন না, কিন্তু মুখ্যমন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এই বিধানসভায়। এই বিধানসভাতেই শুভেন্দুবাবু চা খেলেন। এই বিধানসভাতেই কৃষ্ণ কল্যাণী চেয়ারম্যান হয়ে গেলেন, বিজেপির দলে আছেন, কিন্তু টিএমসি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। এই বিধানসভাতেই আপনি অর্জুন সিংকে দেখেছেন মমতা ব্যানার্জির হয়ে বিধানসভাটা ভেঙে দিতে, সেই অর্জুন সিংকে দেখছেন একবার এদিক ওদিক হয়ে আবার একটা অন্য দলে। এই বিধানসভাতেই আপনি মুকুল রায়কেও দেখেছেন। মানে আমাদের কাছে এটা খুব পরিষ্কার। আমি আপনার সময় বলিনি তো, এত রাগ করলে কি করে হবে? এখনো অনেকটা বলুন চন্দন, আপনি অস্বীকার করতে পারবেন মুকুল রায় তৃণমূল কংগ্রেসের, দাঁড়ান না, আপনি অস্বীকার করতে পারবেন মুকুল রায় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান একজন সৈনিক ছিলেন, তারপর বিজেপিতে চলে গেলেন, আবার টিএমসিতে চলে গেলেন। এটা কি অস্বীকার করবেন কি করে? সেই জন্যই তো বলছি 3 BHK। আচ্ছা, আপনি কথা বলছেন কেন? আমারটা বলতে দিন না। আপনি অনেক বলেছেন, দাঁড়ান না। এবার হচ্ছে যে এই যাওয়া আসার পথটা যেটা বললেন, ধরিয়ে দিতে হবে না, আপনারা ধরুন। ধরিয়ে দিতে হবে না, আপনারা ধরুন। একটাকে পারলে ধরুন, 77টা এমএলএ কটায় গিয়ে দাঁড়িয়েছে নিজেরাও জানেন না। ফলে আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যে বিজেপি যাই বলার চেষ্টা করুক, তাদের ভেতরে তাদের জন্মদিন তারা পালন করবেন, সেটা তাদের ব্যাপার, তাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু টিএমসি এর ভেতরে ঢুকে যাওয়া এই যে মন্তব্য, সেটা নিয়ে আমি বললাম যে সত্যি সত্যি মানুষ কি পেল। যে অমিতাভবাবু বললেন যে কোথায় আপনি দেখুন সিঙ্গুরের ফ্যাক্টরি বন্ধ, ওখানে শুটিং বন্ধ, সেখান থেকে শুরু করে আলু পেঁয়াজ পটলের দাম বাড়া থেকে শুরু করে প্রতিদিন নির্বিচারে মানুষ রেল অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে। রেলমন্ত্রী বলছেন 58 বছর, এখানে একটু পরে তর্ক শুরু হলে এনারা বলবেন 34 বছর। কিন্তু মানুষ পেলটা কি? আমার বক্তব্য হচ্ছে অশোকদা, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মিষ্টিমুখের প্রসঙ্গ নাকি কোথাও নরম হওয়া অন্তর্দ্বন্দ্বের বিষয় যদি থেকে থাকে, সেই জায়গাটা যাতে প্রকাশ্যে গুছিয়ে নেওয়া যায়?
প্রথমেই আমি দিলীপ বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এবার দ্বিতীয় কথা, আমি অমিতাভবাবুর কথা শুনছিলাম, কথা শুনতে শুনতে আমি না এটা বলবো ভেবে এসেছিলাম, মানে আপনাদের টপিকটা দেখার পরে একটু ঘুরিয়ে বলতে বাধ্যই হচ্ছি যে খবর কি কম পড়িয়াছে। আর এই যা ওয়েদার চারদিকে, চন্দনদার কথার সূত্র ধরেই রবি ঠাকুরের গানকেই পাথেয় করতে হয়, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। এতগুলো মানুষ 40 দিনে 7টা ট্রেন দুর্ঘটনা, একদম উপর্যুপরি ট্রেন দুর্ঘটনা। সংসদ ভবন, বিনোদ প্যাটেল, মোদি ঘনিষ্ঠ শিল্পপতি, তাঁর সংস্থা দ্বারা নির্মিত সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ছে, রাম মন্দিরের ছাদ চুঁইয়ে যেমন জল পড়েছে। পশ্চিমবঙ্গে শাকসবজির দাম মানে প্রায় নাগালের বাইরে চলে গেছিল, এখনও নাগালের মধ্যে নেই আমাদের মতন মানুষের কাছে। ঠিক সেই সময়টায় দাঁড়িয়ে পলিটিক্যাল সিম্বায়োসিজম একটা মানে অদ্ভুত জিনিস, যে দুটো পরজীবী প্রাণী যখন একে অন্যকে খাদ্যের রসদ সাপ্লাই করে, সেই সিম্বায়োসিজম তৃণমূল আর বিজেপির মধ্যে এই জায়গাটায় হয়েছে। একটা আপনি ভাবুন, দিলীপ ঘোষের জন্মদিন পালন হচ্ছে, তাতে সাধারণ মানুষের কি যায় আসে? শুভেন্দু অধিকারী ওনাকে মিষ্টি খাওয়াবেন, সুগার ফ্রি মিষ্টি না সুগার দেওয়া মিষ্টি, তাতেও আমাদের ক্যাচ কলা কিচ্ছু যায় আসে না। আমি তৃণমূল আকবাড়িয়া এর মধ্যে ঢুকতে চাইছে, এবং তৃণমূল আর বিজেপির এই ক্যামোফ্লেজ লড়াইটা সেই মানে একটা অদ্ভুত ব্যাপার। রাম আর রাবণের যে যুদ্ধপালা আমরা দেখতাম, যাত্রাপালা আগে দেখতাম, রাম রাবণ যুদ্ধ করছে, কি ভীষণ যুদ্ধ হচ্ছে, কি ভীষণ যুদ্ধ হচ্ছে। তারপরেই ছোটোবেলায় যখন দেখতাম আর গ্রিন রুমের পর্দা তুলে দেখতাম, ও বাবা, রাম আর রাবণ একসাথে পোড়াবিড়ি ভাগ করে খাচ্ছে। এই যে ক্যামোফ্লেজ, আসল ব্যাপারটা হচ্ছে রুটি রুজি পেট ভাত লড়াই, জীবন জীবিকার লড়াই। চাকরি নেই, বেকারত্ব বাড়ছে, ট্রেন দুর্ঘটনা হচ্ছে, দিল্লি থেকে পশ্চিমবঙ্গ এক অবস্থা। এখান থেকে মানুষের চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পিত চিত্রনাট্য। ঠিক এই জায়গাতে কিন্তু প্রশ্ন উঠছে, আপনি যেমন বলছেন যে বিচিত্র রাজনৈতিক জগৎ এবং তারই সঙ্গে জীবন, আর সেই জায়গা কিন্তু দলের ভেতর এবং তারই সঙ্গে অন্তর্দ্বন্দ্বের তথ্য বা খবর কিন্তু মাঝে মধ্যেই চলে আসে। আর এরই সঙ্গে যদি আমরা নজর দিই উত্তরবঙ্গকে কেন্দ্র করে, বারবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ করা হচ্ছে। উত্তরবঙ্গকে কেন কেন্দ্র দেখছেন এই প্রসঙ্গ যেমন তোলা হচ্ছে, রাজ্যের বঞ্চনার কথা তোলা হয়েছে। অপরদিকে কিন্তু আমরা দেখেছি বিজেপির তরফ থেকেও কিন্তু উত্তরবঙ্গকে কেন্দ্র করে আন্দোলনের কথা ইতিমধ্যেই বলা হয়েছে। ভোটের রাজনীতির জন্য কি দেখাবো। এনডিএ আমলে দেশে জন্ম হয়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো নতুন নতুন রাজ্যের, কিন্তু বাংলায় তারা আনুষ্ঠানিকভাবে রাজ্য ভাগের বিরুদ্ধে। যদিও ঘোষিত নীতির এই আচ্ছাদন ছেড়ে মাঝে মধ্যেই বিজেপির একাধিক জনপ্রতিনিধির গলায় উঠে আসছে বঙ্গভঙ্গের দাবি। সেই তালিকায় রয়েছে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিও। বিজেপির এই কৌশলকে ভোঁতা করতে এবার উত্তরবঙ্গ জুড়ে ময়দানে নামতে চলেছে তৃণমূল। উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক প্রচার চালাবে তৃণমূল। রাজ্যভাগের বিরোধিতায় লাগাতার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট ছোট সভা মিছিল করে উত্তরের সব ব্লকে দলীয় নেতাকর্মীদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বঞ্চনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র, এই দাবিতে পথে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাকে অটুট রাখার দাবিতে এবং চক্রান্তকারীদের পরাস্ত করার দাবিতে নিবিড় জনসংযোগ এবং তীব্র প্রচার শুরু হচ্ছে। এটা উত্তরের জেলাগুলি থেকে শুরু করে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস একাধিক কর্মসূচির মাধ্যমে জনমত তীব্রতর করে তুলবে। রাজ্যভাগের বিতর্কিত দাবি নিয়ে চাপে বঙ্গ বিজেপি। সেই বিতর্ক ধামাচাপা দিতে এবার নতুন কৌশল নিয়েছে তারা। বিজেপির পাল্টা অস্ত্র উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগ। এই নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভও দেখান পদ্ম বিধায়করা। রায়গঞ্জ থেকে এইমস তুলে নিয়ে এসে কল্যাণীতে নিয়ে যাওয়া, এটা যেরকম একটা উত্তরবঙ্গের বঞ্চনার প্রতি মূর্ত প্রতীক, সেই বঞ্চনার কথা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরবার জন্য উত্তরবঙ্গের জনপ্রতিনিধি হিসাবে আমরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আজকে আমরা এই কর্মসূচি আবেদন করেছিলাম, স্পিকার সাহেব অনুমতি দিয়েছে, সেই নিয়ে আমরা আজকে করেছি। উত্তরবঙ্গ বিজেপির গড়। পরিসংখ্যান বলছে
21 বিধানসভা ভোটে উত্তরবঙ্গের 50-এর বেশি আসনে কিছু বিধানসভা দখল করেছিল তৃণমূল। 24 লোকসভা ভোটেও সেই ছবির তেমন বদল ঘটেনি। উত্তরের 8টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে মাত্র একটি। এই আবহে 26 বিধানসভা ভোটকে মাথায় রেখে কি উত্তরে বাড়তি সক্রিয় তৃণমূল? উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগ তুলছে বঙ্গ বিজেপি, আবার পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে উত্তরের ময়দানে বিজেপির সঙ্গে সম্মুখ সমরে নামছে তৃণমূল। ক্যামেরায় দেবজ্যোতি ও পার্থের সঙ্গে প্রবীর ও শ্রেয়সী, জি24 ঘন্টা। এবারে এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। জুই, প্রথমে যে প্রসঙ্গটা চলে আসছে, তাহলে কি উত্তরবঙ্গকে লক্ষ্য রেখে 2026-এর উত্তরের খোঁজের জন্যই তৃণমূল কংগ্রেস ঝাঁপাচ্ছে? না দেখুন শিলাদিত্য দাস, সেভাবে ঠিক বলবো না, কারণ উত্তরবঙ্গে যদি কম্পারেটিভলি রেজাল্ট আমরা দেখি 2024 লোকসভায় অনেকটা বেটার। তৃণমূল কংগ্রেস এখন অনেক ভালো পজিশনে আছে, যা ছিল তা অতীতে তার থেকে অনেক ভালো। এবছরের আমাদের যা লোকসভার নির্বাচনের ফলাফল সেই ভিত্তিতে বলতে পারি, আমাদের বিধানসভা হোক বা আমাদের পঞ্চায়েত হোক, যেখানে তৃণমূল কংগ্রেসের দেখুন আমাদের সিট তো বেড়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 46% ভোটও বেড়েছে। লোকসভা যে আমাদের টোটাল মানে পোলিং যদি রেশিও, ভোট রেশিও দেখেন 46%। তো আজকে আমরা উত্তরবঙ্গ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই, কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা রয়েছে যেখানে হয়তো আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা হয়তো ঠিকমতো এখনও মানুষকে বোঝাতে সমর্থ হননি, বা যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে। এবং বঙ্গভঙ্গ, যেটা বিজেপি বারবার করে বাংলাকে যে আলাদা করার একটা চক্রান্ত করছে, যেখানে বিজেপি বারবার করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আলাদা আলাদা করার চেষ্টা চালাচ্ছে, সেই চক্রান্তের বিরুদ্ধে মানুষকে, জনসাধারণকে যাতে সচেতন করা যায়, তাই এই প্রচার কর্মসূচি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করব। কারণ বাংলা এক ছিল, বাংলা এক থাকবে। বাংলাকে কোনো মতে বিভক্ত করতে দেওয়া যাবে না। এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা তথ্য সংস্কৃতির বাংলা। এই বাংলায় এখানে সমস্ত মানুষ একসঙ্গে, সব ধর্ম, সব জাতের মানুষ একসাথে রয়েছে। এই বাংলাকে কোনো মতেই বিভক্ত হতে তৃণমূল কংগ্রেস যতদিন আছেন করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এই বাংলা বিভক্ত করা সম্ভব নয়। পঙ্কজদা, কেন বারবার করে এই বাংলা ভাগ, এই প্রসঙ্গগুলো চলে আসছে? না, বিষয়টা হচ্ছে যে উত্তরবঙ্গের উন্নয়ন যে হয়নি, উত্তরবঙ্গে যে বঞ্চনা হয়েছে, সেটা তো দিনের আলোর মতো স্পষ্ট। যে বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম যে একটা সময় পশ্চিমবঙ্গকে বঙ্গ, মানে পশ্চিমটা বাদ দিয়ে একটা আলাদা অস্তিত্ব দেখানোর চেষ্টা হয়েছে। যদিও সংবিধান বলে যে বিধানসভায় পাশ হলেও লোকসভায় যদি এটা গৃহীত না হয় তাহলে সেটা অনুমোদিত হয় না। এবার প্রশ্ন এসছে যে উত্তরবঙ্গ বিজেপি যেমন আসন বাড়িয়েছে, যেটা বলা হচ্ছে যে গত বছরে থেকে এই রকম অবস্থার পরেও, মানে আমি আসন সংখ্যার নিরিখে একটা বিশ্লেষণ আর ভোট প্রাপ্তির নিরিখে আরেকটা বিশ্লেষণ, সেখানে বিজেপির ভোট বেড়েছে 2,33,00,000 ভোট, এবং তৃণমূলের ভোট কমেছে এবং ব্যবধানটাও অনেকটা কমে এসছে। কিন্তু একটা অন্য পাটিগণিত কাজ করে ভোটের ক্ষেত্রে, সেই কারণের জন্য আসনের পরিবর্তনটাও অন্যরকম। এবার প্রশ্ন হচ্ছে যে উত্তরবঙ্গকে সবচেয়ে যেটা অসুবিধা হয় দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ। আমরা জানি আমাদের বাংলার রাজধানীটা কিন্তু উত্তর থেকে দক্ষিণে এসছে, ইতিহাসের ধারাপথ ধরে এটা হয়েছে, এবং কিন্তু ক্রমশ এটা বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগের জন্য অন্যভাবে। সেই যোগাযোগটাকে বাড়ানোর জন্য বিভিন্ন সড়ক, রেল, অন্যান্য ব্যবস্থাগুলোকে সংহত করা হচ্ছে এবং বরাদ্দ উত্তরবঙ্গের জন্য যাতে আরও বেশি করে হয় তার জন্য আন্দোলন হয়েছে। কিন্তু পঙ্কজা, এখানেই তো প্রশ্ন যে এক্ষেত্রে কেন বারবার করে এই প্রসঙ্গ উঠে আসবে, ভাগ, এই শব্দটা কেন? উত্তর খোঁজার চেষ্টা করবো জনগণমনতে একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। অর্চনাদি, সবাই তো উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছে, আন্দোলনে ঝাঁপাচ্ছে, কিন্তু তাহলে ভাগ, এই শব্দটা কেন চলে আসছে? দেখুন, একটু আগে শুনছিলাম এ বাংলা আমার বাংলা, এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, কিন্তু এই পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিমবঙ্গ বলতে পারতাম না যদি বিজেপির যিনি স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি
তিনি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে একরকম জোর করে 1947 সালে এই মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার অংশটাকে অন্তর্ভুক্ত করতেন, তাহলে এ কথা বল। সুতরাং বিজেপি বঙ্গভঙ্গ করছে। আপনি না, ইতিহাস না, এটা ঘটনা। একটু ভালো করে পড়াশোনা করুন। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই বঙ্গ, দুই বঙ্গ কোনোদিন জোড়ার জায়গা ছিল না। 1947 সালে বলুন না। এবার আমি বলবো উত্তরবঙ্গ কেন বঞ্চিত। দেখুন, পুরো 18,000 স্কোয়ার কিলোমিটার এতটা অঞ্চল জুড়ে উত্তরবঙ্গ। আমি প্রশ্ন করেছি কিন্তু ভাগ এই শব্দটা কেন বারবার করে চলে আসছে? জনসংখ্যা 3 কোটি, অর্থাৎ কিনা 33%। বাজেট বরাদ্দ শুধুমাত্র 800 কোটি, অর্থাৎ কিনা 0.06%। উত্তরবঙ্গের উন্নয়ন কোথায়? অনেক অনেক বলে কয়ে জিতিয়ে হয়েছিল। আমরা ভেবেছিলাম উত্তরবঙ্গে অনেক কিছু হবে। এইটাকে তুলে নিয়ে আসলো কল্যাণীতে। আজকে উত্তরবঙ্গে একটা সাংসদের উপস্থিতি অনেক ক্ষেত্রেই তাকে তার মাথার নেকের সার্জারির জন্য পিজিতে আসতে হয় 8 ঘন্টা 12 ঘন্টা করে। এই হলো উত্তরবঙ্গের অবস্থা। আসল কারণটা কি জানেন? আসল কারণটা হলো উত্তরবঙ্গে বিজেপি জেতে। আসল কারণটা হলো লাভ কি হলো, পাবলিকের কি এসে গেল, এবং সেই কারণে এই বঞ্চনা, সেই কারণে তো দায় নিতে হবে। সেই কারণে আপনাদের বক্তব্য থাকবে, উন্নয়নের মাপকাঠি তো থাকবে। চন্দনদা খুব সংক্ষেপে, চন্দনদা প্লিজ, প্লিজ, চন্দনদা। আমি এবার আপনাকে বলি, দেখুন বিজেপি উত্তর বা দক্ষিণ বলে ব্যাপার না। উত্তরবঙ্গে চন্দনদা বলুন, চন্দনদা বলুন, আপনি তো শুরু করেছেন। চন্দনদা বলুন, চন্দনদা বলুন। অর্চনাদি প্লিজ, প্লিজ, অর্চনাদি প্লিজ, প্লিজ, আরো অনেকগুলো বিষয় রয়েছে, আসবো। বিজেপি রাজনীতিতে ভাঙাটাই একমাত্র ধর্ম, আর দ্বিতীয় কোনো কাজ নেই। মমতা ব্যানার্জি যেমন 2011 সালে, মমতা ব্যানার্জি বলছি, তার না। অর্চনাদি প্লিজ, আমার আরো অতিথি রয়েছে, তাদের কাছে যাবো। চন্দনদা বলুন। 2011 সালের নির্বাচনে মমতা ব্যানার্জি বলেছিলেন উত্তরে কামতা, দক্ষিণে মমতা। দেয়াল লেখায় অনেক জায়গায় এখনো আছে। আরে আপনি দাঁড়ান না, আপনি কেন বলছেন সব? আমি বলবোই তো, আপনাদের মুখে উত্তরে মমতা, দক্ষিণে কামতা। সেদিনকে কিন্তু বিজেপি তাকে সমর্থন করেছিল। আমার প্রশ্ন একই প্রশ্ন, আমার সময় সংক্ষিপ্ত, অমিতাভ বাবুর কাছে যেতেই হবে। চন্দনা প্লিজ। অমিতাভ বাবু, সকলেই উন্নয়নের কথা বলছে, আন্দোলনের কথা বলছে, তাহলে কেন উত্তরবঙ্গকে কেন্দ্র করে ভাগ এই শব্দ আসবে? খুব সংক্ষেপে, আমি জানি এটা বৃহত্তর জায়গা। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ভাগ কথাটা আমরা কেউ কখনো বলিনি। উত্তরবঙ্গের মানুষ ভাগের কথা বলেনি। আমরা উত্তরবঙ্গের মানুষ স্বাতন্ত্র্য চাইছি। সেটা কিভাবে হবে তার জন্য রাজনৈতিক মেধাবী লোকেরা বসে আছেন নানা পদে। আমাদেরকে তো ভাগ করে দেওয়া হয়েছে 1960 সাল থেকেই। কার মাথাতে এসেছিল এই নামটা উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম? কার মাথাতে এসেছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়? কার মাথাতে এসেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ইত্যাদি নামাকরণ? আমাদের তো সেদিনই ভাগ করে দেওয়া হয়েছে। এবং তারপর একটা শিল্পবন্ধা রাজ্যে 52% ট্যাক্স আমরা দেই উত্তরবঙ্গ থেকে, টিম্বার, ট্যুরিজম, নানান ক্ষেত্র থেকে। সেই শিল্পবন্ধা রাজ্যে 52% ট্যাক্স দিয়ে মোট বাজেট বরাদ্দর কেবলমাত্র 0.6% আমরা পাই। উন্নয়নের নামে আমাদের ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে মহানগরের কিছু দুষ্কৃতীকে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করে। উন্নয়নের নামে আমাদের এখানে কালো টাকাকে রিসর্ট ইন্ডাস্ট্রিতে কাজে লাগিয়েছেন নেতারা, এবং সেই রিসর্ট পর্যন্ত যাতে পর্যটকরা, শৌখিন পর্যটকরা পৌঁছতে পারেন তার জন্য কয়েকটা কালভার্ট করে সাদা নীল রং করে তাকে উন্নয়ন বলে চালিয়ে দেওয়া হয়েছে। কুচবিহার জেলার একটার পর একটা ব্রিজ ভেঙে পড়ছে নদীর ওপরে। তিস্তার জলবন্টন নিয়ে সেই বাম আমলে যা হয়েছিল, তারপর সেই সেচ সংস্কারের কোনো পদক্ষেপ আমরা দেখি। কিন্তু প্রশ্ন ঠিক এই জায়গাতে, অশোকদা খুব সংক্ষেপে জাস্ট এক লাইনের, এবং অশোকদা যেটা জানতে চাইবো যে কেন এই প্রসঙ্গটা চলে আসবে উত্তরবঙ্গকে কেন্দ্র করে, যদি উন্নয়নের কথা প্রত্যেকেই বলতে থাকে, ভাগ এই শব্দ কেন আসবে? দেখুন, আমি এক লাইনে তো বলা যায় না, তাহলে অন্য কাউকে বলতে দিন। তবু আমি যতটা পারি সংক্ষেপে বলছি। প্রথম কথাটা হচ্ছে, যদি বিজেপি সত্যি সত্যি বাংলা ভাগের বিরোধী হয়ে থাকে, তাহলে একের পর এক জন মাল্লা থেকে শুরু করে নিশিকান্ত, গৌরীকান্ত, শশীকান্ত, এরা যখন বলছে বাংলা ভাগের কথা, বিজেপি তাকে অফিসিয়ালি কন্ডেম করছে না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, অনন্ত মহারাজ যিনি অন্যতম প্রবক্তা বাংলা ভাগের, তার সাথে কিছুদিন আগে মাননীয়া কি রুদ্ধদ্বার বৈঠক করেছেন, এটাও কিন্তু বাংলার মানুষ শুনতে চান। 3 নম্বর কথা, যে মানুষটা জন হারবার্টকে চিঠি লিখে
ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশের দালালি করছেন এবং জিন্না যাবে দ্বিজাতি তত্ত্বের কথা বলেছেন, তারও আগে দেশভাগের কথা বলেছেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি আর যাই হোক বাংলা বাঙালির আদর্শ হতে পারে না। ইতিহাসকে বিকৃত করার কোনো অধিকার আপনার নেই। আপনি আবারও পড়ুন, আপনি আবারও পড়ুন। ফজলুল হকের নাম শুনেছেন? দাঁড়ান, কে যাবেন না? ফজলুল হকের নাম শুনেছেন? মন্ত্রিসভা ছিলেন, তাহলে ফজলুল হকের মন্ত্রিসভা ছিলেন কিনা বলুন। একটা বৃহত্তর জায়গা এবং যেখানে বারবার করে বিতর্কের কেন্দ্র বা বিতর্কের সূত্রপাত হয়ে থাকে, অবশ্যই এটার জন্য আরো বৃহৎ জায়গা, বৃহৎ সময়ের পরিমাপের দরকার থাকে। এবারে আমরা যে প্রসঙ্গের দিকে আলোচনায় নিয়ে আসবো, লোকসভা নির্বাচন ইতিমধ্যেই হয়ে গেছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে সাংগঠনিক দিক থেকে দলীয় স্তরে তৃণমূল কংগ্রেসের কোথায় কোথায় প্রশ্ন উঠছে বা ব্যবস্থা নেওয়া হয় কিনা এ ব্যাপারে ইতিমধ্যেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যেমন বার্তা দেওয়া হয়েছিল এবং তারপর ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকের কাছ থেকে অর্থাৎ দলীয় নেতৃত্বের বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে রয়েছেন এবং প্রশাসনিক জায়গায় বিভিন্ন যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। এই নিয়েই ইতিমধ্যেই কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো। অভ্যন্তরীণ মূল্যায়ন বা যে প্রক্রিয়াটি, এটা সংগঠনের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমি বিস্তারিত বাইরে বলবো না। আর আরেকটা হচ্ছে, এটা খুব স্বাভাবিক, সময়োপযোগী এবং জরুরি পদক্ষেপ যে এইটাই পার্টি মূল্যায়নের চেষ্টা করছে যে এত উন্নয়ন করার পরেও বহু জায়গায় ভোট ভালো হলো, ভোট বাড়লো, সিট জিতলো, কিন্তু আমরা কোনো সিট হারলাম, কোনো জায়গায় ভোট আশানুরূপ হলো না। এটা কেন? কুণাল ঘোষের এই বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠে আসছে, তাহলে এবারে কি বিশেষ কোনো ব্যবস্থা নেই এবং বিশেষ কোনো বার্তার প্রসঙ্গ, জুই, বিশেষ কোনো ক্ষেত্র জায়গা তৈরি হচ্ছে কি সাংগঠনিক দিক থেকে? আমি প্রথমেই বলি, দেখুন, আমরা অনেক সময় দেখি যে আমাদের খুব অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই চেক আপের জন্য। আবার কখনো কখনো এরকমও হয় আমরা হয়তো কোনো সময় অসুস্থ হলাম না, 2-3 বছর ভালোই আছি, কিন্তু মনে হলো যে আমার 2-3 বছরে কোনো টেস্টই করা হয়নি, একবার হেলথ চেক আপ করে আসি। এটা হচ্ছে আমাদের দলের অনেকটা রুটিন চেক আপ। আমাদের দলের এটা হেলথ চেক আপই বলতে পারেন, যে সংগঠনের একটা হেলথ চেক আপ হচ্ছে, রুটিন চেক আপ আমরা এটাকে বলছি। কারণ এখানে দেখুন, কোথাও কোথাও আমরা যদি এই লোকসভা নির্বাচনের আমরা যদি ফল দেখি, কোথাও 10,000-এর কম ভোটে আমরা হেরেছি, কোথাও 40 থেকে 50,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস হেরেছে। সেই অল্প মার্জিনে যে সিটগুলো আমরা হেরেছি, সেইগুলো কেন হেরেছি, কোথায় আমাদের এখনো সাংগঠনিক ব্যর্থতা আছে কিনা, বা কোথায় মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি, বা আগের থেকে ভালো ফল হলেও হয়তো কোথাও পজিটিভ হয়তো অল্প কিছু ভোটের ব্যবধানে আমরা পিছিয়ে রয়েছি, সেসব জায়গাগুলো আমাদের নিশ্চয়ই খতিয়ে দেখা উচিত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু সাংগঠনিক দিকটা খুব ভালো বোঝেন, দেখেন, এবং দলের সাংগঠনিক বিষয়টা উনি খুব গুরুত্ব সহকারে বরাবর দেখে এসেছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে এখন থেকে যদি আমরা আমাদের নিজেদের প্রিপেয়ার করতে পারি, তাহলে 2026-এ আমাদের যে বিধানসভা, সেই বিধানসভায় আমাদের তৃণমূল কংগ্রেসের আরও ভালো যে রেজাল্ট, সেই রেজাল্ট আমরা এক্সপেক্ট করব এবং আরও ভালো রেজাল্ট হবে। মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের কাজ করতে হবে, জনসাধারণের সঙ্গে মিশে যেতে হবে, এই বার্তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। এবং তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ, যদি কোথাও সাংগঠনিক রদবদলের প্রয়োজন হয় তিনি করবেন, যদি কোথাও প্রয়োজন না হয় তাহলে থাকবে, সেম যিনি আছেন তিনি থাকবেন। কিন্তু সমস্যা হচ্ছে যেখানে মেরামতের দরকার সেই মেরামতটা আমাদের করে নিতে হবে, হাতে বেশি সময় নেই, মাত্র 1 বছর মাঝখানে, 26-এ আবার বিধানসভা। তাই আমার মনে হয় এটা আমাদের দলের রুটিন চেক আপ। এটা নিয়ে আমার মনে হয় বিরোধীদের বেশি কিছু মাথা না ঘামালেও হবে, এটা আমাদের সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। 3 মাসের কথা বলে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রসঙ্গ নিয়ে কি বার্তা দিয়েছিলেন শোনাব। এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। অর্চনাদি, একটা ওই পর্যালোচনা এটা ওটা আসলে জানেন তো, বাংলায় একটা কথা আছে, পুলিশ তুমি যতই করো মাইনে তোমার 112। উত্তরবঙ্গের মানুষ যে বঞ্চনা দীর্ঘদিন ধরে পাচ্ছে, যে উন্নয়ন, শুনুন, আবার
আপনারা দলের ভেতরে আপনারা এসএমএস করে সবচেয়ে বেশি এমপি ছিল উত্তরবঙ্গে, আপনারা এসএমএস করে পদ বদলাবেন, আপনারা সংগঠনের উন্নয়ন করবেন, ভোট আপনাদের কমছে, আমাদের ভোট বাড়ছে। আপনারা তো মানরেগার টাকা দেননি, 100 দিনের টাকা দেননি বাংলাকে, আবাস যোজনার টাকা দেননি, তাহলে পুরো বাংলাই তো বঞ্চনা শিকার। এইভাবে হয় না। উনি যখন বললেন আমি একটা শব্দ প্রয়োগ করেছি, বলুন এমন তো না যে উত্তরবঙ্গকে টাকা দিয়েছেন। বলুন 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 আপনি বারবার উত্তরবঙ্গের বঞ্চনার কথা বলছেন। উত্তরবঙ্গের বঞ্চনা বলতে লজ্জা করছে। জিটিআর নামে আপনারা কোটি কোটি টাকা নয় করেছেন। সব কিছু যদি আজকে হয় দেখা যাবে উত্তরবঙ্গের মানুষের, আমি আবার বলছি এই টাকা কল্যাণে চলে এলো, কেন ওয়েস্ট বেঙ্গলে হলো না? মানুষকে কেন আজকে বঞ্চনা দিতে, কেন ব্রিজ ভেঙে পড়ছে, কেন কোনো উন্নয়ন নেই? বড় বড় কথা হয়তো চিন্তা করছে, কথা বলতে দিচ্ছে। আমি আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বড় রাজনীতিবিদ, তৃণমূলের বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে উনি সব করছেন। উনি যে এসএমএস করার সিস্টেম চালু করেছেন, কর্মী চেঞ্জ করে বলছেন, সংগঠনের হাল ধরছেন, কিন্তু সংগঠনের হাল ধরেও আপনি করাপশন ফ্রি করতে পারবেন না। আপনি দুর্নীতি, তো তৃণমূলের আরেকটা নাম হলো টাকাতলা কোম্পানি। আপনাদের চোর, ডাকাত, গুন্ডা, মাফিয়া এবং তোলাবাজি সিন্ডিকেট, এদের বাইরে আপনাদের দল নেই। প্রত্যেকটা গাঁও উজাড় হয়ে যায়। লজ্জা করে না আপনাদের? একটা জায়গায় একটা অঞ্চল, একটা ব্লক, একটা জায়গায় যেখানে তৃণমূল হারামবাসীর সাথে করেছেন, প্রত্যেক বাংলাদেশে যেখানে গুন্ডা দুর্নীতি করছে, আজকে রেলে লোক নিচ্ছেন না, রেলে কোনো নিয়োগ হচ্ছে না, সিবিআই কোনো মেইনটেনেন্স স্টাফ নেই রেলে, প্রতিদিন দুর্নীতি নয়, নিটে দুর্নীতি করেননি, নিটে করেননি, নিটটা কি হলো? নিটটা বলুন, নিটটা বলুন। অর্চনাদি এবং জুই দুজনকেই একটুখানি আটকাবো, আমাদের অন্যান্য অতিথিদের কাছে একটুখানি যাবো। প্লিজ 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 একটু সঙ্গে থাকুন, প্লিজ একটু সঙ্গে থাকুন। পঙ্কজ দা ইতিমধ্যেই যে রদ বদলের কথা বলছে, আপনি বলতে পারেন যে তাদের দলের বিষয়, কিন্তু 2024-এর এই ফলাফলের পর অতি দ্রুত এই চিন্তা ভাবনার বিশেষ কোনো কারণ। অর্চনাদি এবং জুই প্লিজ প্লিজ একটু আমাদের অন্যান্য অতিথিদের কাছে একটু যাই প্লিজ। আবার আসবো দুজনেই বলেছেন আবার আসবো, একটু নিয়ে নি, একটু প্রতিক্রিয়া নিয়ে নি। পঙ্কজ দা অর্চনাদি প্লিজ একটু সঙ্গে থাকুন। পঙ্কজ দা, না আমরা তো জানি যে বিভিন্ন মানুষের হেলথ চেক আপ তখনই প্রয়োজন হয় যখন মানুষ অসুস্থ ফিল করে। অসুস্থতা ফিল না করলে আমি সুস্থ, আমি হঠাৎ করে চেক আপে যাই না। তা অসুস্থতাটা কী সে লক্ষণগুলো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যেভাবে একেবারে আইন মানে শাসকের আইনে পরিণত হয়েছে, আইনের শাসন থেকে সেটা কোর্ট শুধু অবজারভেশন নয়, এক একটা দুর্নীতিকে প্রমোট করার জন্য সরকারি অর্থে মামলা লড়া হচ্ছে তাদের সেভ করার জন্য। কিন্তু বিজেপির এই কোনো অভিযোগের প্রতিফলন তো ভোটে 2024-এ এলো না। আমি আবারও বলেছি ভোট তারপরেও বেড়েছে এবং বিভিন্ন জায়গায় থেকে বারবার কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োগ করা হচ্ছে, এই অভিযোগ করা হয়েছে। বিষয়টা হচ্ছে দুর্বৃত্তদের একত্রিত করা হচ্ছে। আপনারাই দেখিয়েছেন বিভিন্ন জায়গায় যে তোলাবাজি, যে টর্চার হচ্ছে, এটা যে লেভেলে আছে আমরা এখানে আলোচনা করে তার সমস্যার সমাধান হবে না। সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী ছিল, নির্বাচন কমিশনের উপস্থিতি ছিল, তৃণমূল কংগ্রেসের এই ফলাফল যার জন্য তারা করছে না। ভোটের যদি আমরা বুথ ভিত্তিক বিশ্লেষণ করি এই সত্যটা বেরিয়ে আসছে, কেউ অস্বীকার, যে কোনো সেফোলজিস্ট অস্বীকার করতে পারবে না। তখন তো এগুলো সামনে চলে এসছে বারবার করে, যখন লোকসভা নির্বাচন চলছে তখন তো এই প্রসঙ্গগুলো ওঠেনি। দেখা যাচ্ছে মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, মানুষকে বাই ইলেকশন আপনি লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বলুন। আপনারা তো রয়েছেন জনগণের কথা তুলে ধরার জন্য বিভিন্ন ক্ষেত্রে। অমিতাভ বাবু কি মনে হয় কেন সংগঠনের দিকে অতি দ্রুত 21শে জুলাইয়ের বার্তা, তারপর আবারও ইতিমধ্যেই সংগঠনের বিভিন্ন ক্ষেত্র থেকে খবর নেওয়া হচ্ছে শাসক দলের তরফ থেকে, মূলত কেন অমিতাভ বাবু? দেখো শিলাদিত্য, এই যে গোটা প্রক্রিয়াটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় বলে প্রথমেই দলীয় মুখপাত্র নন, দলের পক্ষে যিনি বলতে এসেছেন তিনি দাবি করলেন বটে। কিন্তু এটাও একটা পাশাপাশি ঘটনা
যে এর একটা রাজনৈতিক প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের ভোট যেখানে যেখানে কমে গেছে, ইতিমধ্যে আমরা দেখছি সেখানে পুলিশি তৎপরতায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা জমি দখল করেছিলেন, সরকারি জমি, তারা গ্রেপ্তার হচ্ছেন। আমরা দেখেছি হকার উচ্ছেদের মতো ঘটনা ঘটেছে, কারণ প্রাথমিকভাবে তাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা এই লোকজনরা তৃণমূলকে ভোট দিচ্ছেন না, এবং এরকম এই প্রক্রিয়াগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এবার দলীয় স্তরে কি হবে, অর্থাৎ কাকে কোন পদ থেকে সরানো হবে, কাকে কোন পদে বসানো হবে, এটা সামগ্রিকভাবে তাদের দলের ব্যাপার, সেই থোড়বড়ি খাড়া বড়ি থরি হবে। কিন্তু ঘটনা যেটা এসে দাঁড়ালো এই মুহূর্তে, সেটা খুব স্পষ্ট এটাই যে কথা পঙ্কজবাবু বলছিলেন, যে অসুস্থতা অনুভূত হচ্ছে। রাজ্যের 42টা লোকসভা কেন্দ্রকে কেন ডায়মন্ড হারবার মডেলে ভোট পরিচালনা করা যায়নি, এই আক্ষেপটাই। মানে দেখুন, যদি এমন ঘটনা ঘটতো তাহলে কিন্তু এই জেসিবি জায়ান্ট, যাদেরকে বাধ্য হয়েছে জনমতের চাপে পড়ে সরকার গ্রেপ্তার করতে, শাহজাহানদের মতো, কিন্তু এটা তো রাজধর্ম পালন। এরকম ঘটনা যদি ঘটে থাকে, সেটা যদি প্রশাসন ব্যবস্থা নিয়ে থাকে, সেটা রাজধর্ম পালন নয়। সেটা জনমতের চাপে, মিডিয়ার চাপে, যখন জনসমক্ষে এসছে, ধিক্কার আসছে, সিভিল মুখ বাঁচাবার জন্য এটা সরকারকে করতেই হতো। অমিতাভ বাবু যে গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যেই তুলে ধরেছেন, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যে কেন তাহলে এই প্রসঙ্গ উঠে আসছে, জানার চেষ্টা করব জনগণমনতে। একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। অর্থাৎ যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, সংগঠনে এই বার্তা দেওয়া, কোথাও কি ব্যবস্থা, তাহলে কোথাও কি পরিবর্তন? চন্দনদা, কি মনে হয় 2024-এর এই ফলাফল, তারপর কি লক্ষ্য 2026 সে কারণেই? দেখুন, ফলাফলটা বড় কথা নয়, যেটা বলছি আসল, হ্যাঁ হেলথটা বড় কথা, স্বাস্থ্যটা বড়, যে কারণে প্রসঙ্গক্রমে আপনারা স্বীকার করে নিচ্ছেন যে এখনো আপনাদের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে। বারবার হেলথ চেকআপে যাওয়া হয়েছে, এর আগে দিদিকে বলো, এক ফোনে অভিষেক, ওগুলো তো হেলথ চেকআপ, এক্সরে, ব্লাড রিপোর্ট সব ছিল, আর এগুলো হওয়ার পরেই শাহজাহান, জয়ন্ত সিং, এগুলো সব হয়েছে, এগুলো হওয়ার পরেই যেগুলো হয়েছে। কিন্তু কি শুনুন না, এগুলো হওয়ার পরেই কিন্তু এগুলো হয়েছে। এই জয়ন্ত সিং যা করেছে, এই জেসিবি যেভাবে পিটিয়েছে, এই শাহজাহান যা করেছে, এগুলো সব দিদিকে বলো থেকে এক ফোনে অভিষেকের পর। এবার আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শুদ্ধিকরণ করা। একটু শুনে চন্দ্রনাথ প্লিজ, সব প্রশ্ন ওখানেই যাবে, সব প্রশ্ন ওখানেই যাবে, সব প্রশ্ন ওখানেই যাবে। যখন মাথায় পায়ে ধাগা বেঁধে কোনো লাভ হয় না, ফলে তৃণমূল কংগ্রেস এটা বুঝতে পেরেছে। আগামী দিনে যেমন বিজেপি বুঝেছে যে রাম মন্দির দেখি অযোধ্যায় যেটা যায়নি, 400 পার মজবুত সরকার বলে মজবুত সরকার তা বানিয়ে গেছে, ঠিক একই রকম টিএমসিও বুঝতে পারছে যে নিজেকে ফলাফল দেখিয়ে যা বোঝাতে যাচ্ছে। এক লাইনে সংগঠনে এই বার্তা বিশেষ কি কারণ? অশোকদা, জাস্ট এক লাইনে। দেখুন, তৃণমূল তার ব্যক্তিগত ব্যাপার, কোথায় কি করবে, আমি শুধু একটা কথা বলতে চাই, সাপ কেটেছে মাথা, টাকা বাঁধবো কোথা। তা যদি না হতো 21শে জুলাইয়ের মঞ্চে সাধারণত যেখানে বিরোধীদের আক্রমণ করার ব্যাপার, যেটা রাজনৈতিকভাবে হয়ে থাকে, তার 70% মাননীয়া ব্যবহার করলেন, ব্যয় করলেন নিজের দলের বিরুদ্ধে, নিজের দলের যে লু ফল্টগুলো সেটার দিকে অঙ্গুলে নির্দেশ করে থেকে বোঝা যায়। তো আমি শুধু বলতে চাই, বড্ড দেরিতে ভাবতে বসেছেন, বড্ড দেরি হয়ে গেছে। জয়, এক লাইনে দেরির কথা বলছেন অশোকদা, জয় এক লাইনে। ডাক্তার জবাব দিয়েছে, ডাক্তার জবাব দিয়েছে, হেলথ রিপোর্ট দেখে চেকআপ করি, আমাদের এখন অনেক সময় আছে, 26 আসতে আমাদের রেজাল্ট 2024-এ যথেষ্ট ভালো, তবুও আমরা হেলথ চেকআপটা করছি। ওনাদের মতো শুদ্ধিকরণ বা ঘুরে দাঁড়ানোর কথা, বা এবারে ওই হেলথ চেকআপ করে ডাক্তার বলে মানসিক বল দেওয়ার জন্য যে আপনি ভালো আছেন, কিন্তু অর্চনাদি বলুন, অর্চনাদি, সময় নেই, বলুন অর্চনাদি। তোলা দুর্নীতি, শুদ্ধ তোলা, শাহজাহান, সাদ্দাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। এরা দলের সম্পদ, এবং এই সম্পদ বাদ দিয়ে তৃণমূল নেই, অস্তিত্ব নেই, ভোট জিতবে না। সুতরাং এই দলের সম্পদ শাহজাহান, দলের সম্পদ জাহাঙ্গীর, এবং এদের এখানেই প্রশ্ন উঠছে, তাহলে সংগঠনকে যে চাঙ্গা করা, আরো নানান দিকে নজর দেওয়া 2026-কে লক্ষ্য রেখেই কি? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা আমরা করব। কিন্তু আজকের মতো জনগণমন এ পর্যন্তই। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ পুরো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। নিচ্ছি ছোট একটা বিরতি, এরপর দেখুন পেজন, শুভদীপ এবং পায়েলের সঙ্গে।